প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যাংক ব্যবস্থা বা প্রক্রিয়াটি নিয়ে যে মানুষের ধারণার পরিবর্তন হয়েছে, একটি সময় ট্রেডিশনাল যে পদ্ধতি ছিল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে, সেটি সময়ের প্রেক্ষাপটে সেখানে প্রযুক্তি সম্পৃক্ত হয়েছে। তার নানা ধরনের নামকরণ বহির্বিশ্বের বিভিন্ন প্রেক্ষাপটেও আমরা লক্ষ্য করি, বিভিন্ন দেশগুলোতে লক্ষ্য করি। এক একটি দেশের তার ব্যাংকগুলোকে তার জনগণের যে চাহিদা বা তার যারা ভোক্তা আছেন বা তার যারা টার্গেট পিপল আছেন, তাদের কথা চিন্তা করে নানাভাবে সেটি তার কার্যক্রমের ক্ষেত্রে একটি সুবিন্যস্ত প্রক্রিয়া তারা নিয়ে এসেছেন। ডিজিটাল প্রক্রিয়া কিংবা স্মার্ট প্রক্রিয়ার কথা বলছেন। তবে যা কিছুই হোক, তার সাথে প্রযুক্তি বা টেকনোলজির একটা সরাসরি সম্পর্ক রয়েছে। আমাদের দেশের ব্যাংকগুলোও কিন্তু কোনো অংশে এই কার্যক্রম বা প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং সেটি প্রয়োগের ক্ষেত্রে পিছিয়ে নেই। এক একটি ব্যাংক তার নিজের পদ্ধতি কিংবা নীতিমালা অনুযায়ী সেই কাজগুলো তারা করছে। পাশাপাশি কিভাবে গ্রাহককে আকৃষ্ট করা যায়, কিভাবে গ্রাহককে অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়া যায়, সেই প্রসঙ্গগুলো নিয়ে কিন্তু আমাদের দেশের ব্যাংকগুলো ভাবছে। স্মার্ট ব্যাংকিংয়ের এই প্রক্রিয়া কিংবা ধারণাটি কিন্তু আজকে বলা যেতে পারে অনেক জনপ্রিয় গ্রাহকের কাছে। সেই প্রসঙ্গটি নিয়েই আজকে আলোচনা করতে চাই। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম স্মার্ট ব্যাংকিং ধারণা ও প্রক্রিয়া। আর এই বিষয়ে আলোচনা করার জন্য এমন একজন সম্মানিত আলোচককে আজকে আমরা এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, যার 42 বছর ধরে এই ব্যাংকিং প্রক্রিয়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং নানাভাবে ব্যাংকিং প্রক্রিয়ার যে কার্যক্রম, এর যে ধরন, গ্রাহকের সাথে ব্যাংকের সম্পর্কের এই প্রসঙ্গগুলো নিয়ে যিনি অতীতেও কথা বলেছেন, লিখছেন এবং এখনও দায়িত্ব পালন করছেন। আসলে আলোচনা শুরু করার আগে তার সাথে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের বোর্ড এক্সিকিউটিভ কমিটির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ মহসিন মিয়া। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি স্যার। আপনাকে ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন, স্মার্ট ব্যাংকিংয়ে টেকনোলজির সাথে সাথে জনগণের চাহিদা এবং গ্রাহক তাদের চাহিদা এবং কত দ্রুত এবং কত নির্ঝঞ্ঝাটভাবে তাকে সেবা দেওয়া যায়, সেটাই হচ্ছে মূলত স্মার্ট ব্যাংকিংয়ের ধারণা। আমরা এই সংজ্ঞায়নটা নিয়ে স্যার অনেকেই অনেক ধরনের কথা বলেন। একেবারে যদি গ্রাহক পর্যায়ে, সকল গ্রাহক পর্যায়ের তার যে লিটারেসি কিংবা তার বৈশিষ্ট্যের কথা চিন্তা করে আমরা যদি এটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি বা আপনার কাছ থেকে শুনতে চাই, আমরা কিভাবে ডেফিনেশনটা আপনি বলবেন যে স্মার্ট ব্যাংকিং বলতে আমরা কি বুঝবো? স্মার্ট ব্যাংকিং এটার বেশ কয়েকটি অনুষঙ্গ। প্রথম অনুষঙ্গ হচ্ছে এটাকে টেকনোলজি বেসড হতে হবে। দুনিয়া এখন দ্রুত এগিয়ে যাচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশগুলোতেও টেকনোলজি নির্ভর হয়ে পড়ছে ব্যাংকিং, ফলে আমাদেরকে পিছিয়ে থাকলে চলবে না। কারণ ব্যাংকিং শুধু একটি দেশের নির্দিষ্ট কিছু জনগণের মধ্যে বা গ্রাহকের মধ্যে সেবা দেয় তা নয়, দেশের বাইরেও তার এই সেবা সম্প্রসারিত করতে হয়। এবং ট্রানজ্যাকশনের জন্য, যেমন ইম্পোর্ট করতে হলে শুধু দেশের ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না, বিদেশের সাথে জড়িত। এখন ওরা যদি টেকনোলজি বেসড হয়, আমি যদি টেকনোলজি বেসড না হই, তাহলে কিন্তু আমি ওটা হতে পারবো। এই হলো টেকনোলজি একটি দিক। দ্বিতীয়ত আরেকটি দিক হচ্ছে স্মার্ট তখনই একটি ব্যাংককে আমি বলবো যখন একটি ব্যাংকে গ্রাহক আসলেন, তিনি চেক হোক বা কিউআর কোড হোক, এর মাধ্যমে তিনি তার টাকা উত্তোলন করতে চাচ্ছেন, যদি তিনি সেটার সাথে সাথে করতে পারেন, ব্যাংক যদি সে অর্থে যোগান দিতে পারে, তখনই তাকে আমরা স্মার্ট বলবো। আদারওয়াইজ গ্রাহক আসলেন, চেক দিলেন বা কিউআর কোড প্লেস করলেন, সেখানে তিনি তার টাকাটা পেলেন না, ব্যাংক দিতে পারলো না, সেই ব্যাংকে কিন্তু আমি স্মার্ট ব্যাংক বলা যাবে না। ফলে স্মার্ট ব্যাংক তাকে লিকুইডিটিতে অত্যন্ত সমৃদ্ধ হতে হবে। আচ্ছা, তারপরে ব্যাংক এমনভাবে ফাইন্যান্স করবে যে ফাইন্যান্সটা গ্রাহকের জন্য অত্যন্ত পর্যাপ্ত পরিমাণে এবং উপযোগী পরিমাণে হবে। গ্রাহকের যা প্রয়োজন তার চেয়ে যদি কম দেওয়া হয়, ব্যাংকার যদি ইভ্যালুয়েট করে, সেই ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু সুন্দর মতো তার ব্যবসা পরিচালনা করতে পারবে এবং একটা ট্রাস্টের ঘাটতি শুরু হবে। রাইট। আবার যদি কখনো যা পরিমাণ প্রয়োজন তার চেয়ে বেশি যদি তাকে ফাইন্যান্স করা হয়, তাহলে সেই ফাইন্যান্সটাও একটা ঋণ খেলাপির দিকে যাবে, সেটা ফেরত আসার সম্ভাবনা খুব ক্ষীণ হয়ে যায়। ফাইন্যান্স যেটা করবে, সেইখানেও একটা ব্যাংক যদি সঠিক একটা নিরূপণ করতে পারে তার কি পরিমাণ এবং পরিমাণ মতো উপযোগিতা মতো যদি তাকে ফাইন্যান্স করা যায়, সেটা ফেরত আসবে। চতুর্থত, যে গ্রাহক সে যদি সুষ্ঠু মতো ব্যবসা করতে পারে, সুন্দর মতো ব্যবসা করতে পারে, ব্যবসা করে সে যদি লাভের দিকে যায়, লভ্যাংশ থাকে, সেখান থেকে যদি অন টাইম
সে রিপেমেন্ট করে দিতে পারে, হ্যাঁ, সেটার উপরে নির্ভর করে একটা স্মার্ট ব্যাংকের কার্যাবলী। আদারওয়াইজ কি হবে, তাকে অন্য একজনকে ফাইন্যান্স করতে গিয়ে তাকে আটকা পড়তে হবে। স্মার্টলি সে তখনই ব্যবসা করতে পারবে যখন তার উপরে কোনো ইনফ্লুয়েন্স এক্সটার্নাল থাকবে না। এক্সটার্নাল ইনফ্লুয়েন্স যদি এসে যায়, কোনো উপর মহল থেকে যদি নির্দেশনা এসে যায় তোমাকে এটা করতে হবে, এবং ব্যাংক যদি করতে বাধ্য হয়, হ্যাঁ, তাহলে সেটাও স্মার্ট ব্যাংকিং হবে না। ফলে আমরা দেখতে পাচ্ছি স্মার্ট ব্যাংকিংয়ের মধ্যে শুধু টেকনোলজি নয়, টেকনোলজির বাইরেও অনেকগুলো অ্যাসপেক্ট এসে যায়। এবং এই জায়গাতে স্যার যেমনটা আপনি বলছিলেন চমৎকার করে, যে স্মার্ট ব্যাংকিংয়ের ডেফিনেশনে কোন কোন কনসেপ্টগুলো থাকতে হবে, কোন কোন টার্মগুলো থাকতে হবে, এবং সেগুলোর প্রয়োগ উপযোগিতা বা কেমন থাকবে, এই জায়গা থেকে বাংলাদেশের মানুষকে ব্যাংকিংয়ের ধারণা কিংবা আরও এক ধাপ এগিয়ে স্মার্ট ব্যাংকিংয়ের প্রসঙ্গ ব্যাংকগুলো কতটা জানাতে পেরেছে? কারণ এখনও তো একটা জনগণের বড় অংশ ব্যাংকিং সেবার বাইরেই কিন্তু লেনদেন করে বা ব্যাংকিং প্রক্রিয়ার বাইরে লেনদেন করছে। এই যে জানানোর প্রক্রিয়া, ব্যাংকিং প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করার প্রশ্নে আমরা আরও গ্রাহক সংখ্যা বাড়ানো যাচ্ছে না, এর পিছনে কারণগুলো কি? বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থা, এখানে কিছু ফরেন ব্যাংক আছে, দে আর ভেরি স্মার্ট টেকনোলজির দিক থেকে, ক্লায়েন্টের দিক থেকে। তারা কিন্তু একটা বিশেষ শ্রেণীকে গ্রাহক হিসাবে পেয়ে থাকে। এরপরে বাংলাদেশে আছে ন্যাশনালাইজড ব্যাংকস। এই ন্যাশনালাইজড ব্যাংকগুলোর বিশাল শাখা আছে এবং তাদের অনেক গ্রাহক সংখ্যাও রয়েছে। ফরেন ব্যাংকগুলোতে যে ধরনের টেকনোলজি, যে ধরনের সার্ভিসেস ফুললি টেকনোলজি বেসড, ওরকম ন্যাশনালাইজড ব্যাংকগুলো এখন হতে পারেনি। এক এক ধরনের ব্যাংকিংয়ের গ্রাহকরা এক এক রকম আছে। ফলে সবার পড়াশোনার লেভেল যেমন এক নয়, জ্ঞানের লেভেল, নলেজের লেভেল যেহেতু এক নয়, ফলে সবাইকে ব্যাপকভাবে টেকনোলজি বেসড করা হয়ে গেছে, তথ্যাদি দেওয়া হয়েছে, বিষয়টি তা নয়। এখনও আমাদের গ্রামসমূহে দুস্তর প্রান্তে সেখানে প্রত্যেকটি লোক কিন্তু ব্যাংকের আওতায় আসেনি, যথেষ্ট লোক বাকি রয়ে গেছে। তো তাদেরকে যদি আনতে হয়, সেখানে শুধু ব্যাংক এগিয়ে আসলেই হবে না, আমাদের রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। তার একটা প্রশ্ন রেখে আপনার কাছে বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো। আপনি যেমনটি বলছিলেন যে আসলে শুধু ব্যাংকে এগিয়ে আসলেই হবে না, সেক্ষেত্রে রাষ্ট্র এবং বাংলাদেশ ব্যাংক বা দেশের যে মূল ব্যাংক, তাকেও কিন্তু নানা ধরনের নির্দেশনা নিয়ে, উদ্যোগ নিয়ে সেই কাজগুলো অন্যান্য বেসরকারি ব্যাংকগুলোকে বা সরকারি ব্যাংকগুলোকে একত্রিত করেই উদ্যোগগুলো গ্রহণ করতে হবে। সেই উদ্যোগের জায়গাতে আমরা বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা দেখি, সরকারি বেসরকারি ব্যাংকগুলোর বিভিন্ন কার্যক্রমের যে প্রসার বা বিস্তারের ব্যাপারটাও দেখি। এই জায়গাতে নতুন করে আর কি গ্রহণ করা যেতে পারে স্মার্ট ব্যাংকিংয়ের আরও বিস্তার কিংবা এর কার্যক্রমের প্রসারের লক্ষ্যে? এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আমরা যে বিষয়টি নিয়ে আজকে সম্মানিত আলোচক মোহাম্মদ মহসিন মিয়া স্যারের সাথে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে স্মার্ট ব্যাংকিং ধারণা এবং এর যে প্রক্রিয়া, কার্যক্রমের ধরনের প্রসঙ্গগুলো নিয়ে। স্যার, বিরতির আগে যে আলোচনাটি শুনছিলাম আপনার কাছ থেকে, আপনি চমৎকার করে বলছিলেন যে আসলে শুধু সরকারি বা বেসরকারি ব্যাংকগুলো ভাবলেই তো হবে না, এর সাথে রাষ্ট্র কিংবা বাংলাদেশ ব্যাংকেরও ভাবনা আছে। তো বাংলাদেশ ব্যাংক তো বিভিন্ন সময়ে নির্দেশনা দিচ্ছে বা রাষ্ট্রও ভাবছে, এর বাইরে যে ভাবনাগুলো হয়েছে, এর বাইরে আর কি ভাবা যায়? ব্যাংকগুলো সঠিকভাবে চলবে তখনই চলতে পারবে যখন রেগুলেটরি অথরিটি প্রপারলি তাদেরকে গাইডেন্স দিতে পারছে, নির্দেশনা দিতে পারছে এবং তাদেরকে প্রোটেক্ট করতে পারতেছে। যে কিছু কিছু ব্যাংক থেকে ব্যাপক আকারে অনিয়ম হয়ে গেছে, টাকা পয়সা এখান থেকে লুটেড হয়ে গিয়েছে, রেগুলেটরি অথরিটি তাদেরকে কতটুকু প্রোটেকশন দিতে পেরেছে, এইসব প্রশ্ন আসতেই পারে। কিন্তু এরপরেও আমি যে কথাটি বলবো, আমাদের রেগুলেটরি অথরিটি বাংলাদেশ ব্যাংক, এখানে যারা নিয়োগ পেয়ে থাকেন তারা অত্যন্ত মেধাবী। তারা যে সব ক্ষেত্রে সাকসেসফুল হবে এটা তখনই সম্ভব হবে যখন তারাও অন্যের দ্বারা নিয়ন্ত্রিত না হয়। এক্সটার্নাল ইনফ্লুয়েন্স যদি থাকে তখন অনেক ক্ষেত্রেই তাদেরকে অসহায় হয়ে যেতে হয়। কাজেই এই দিকটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়ে সবসময় বিভিন্ন ব্যাংকসমূহে গাইডেন্স দিয়ে থাকে এবং তাদের ইন্সপেকশন ডিপার্টমেন্ট অত্যন্ত শক্তিশালীভাবে ইন্সপেকশন করে থাকার পরেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু ঘটনা ঘটে যায়। দুনিয়াতে বিভিন্ন দেশে টেকনোলজিক্যালি যেভাবে এগিয়ে যাচ্ছে এবং সমস্ত ট্রানজ্যাকশনস মডিউল কিভাবে টেকনোলজি বেসড হয়ে যাচ্ছে, আমাদের ট্রানজ্যাকশনস মডিউলগুলো যাতে সম্পূর্ণভাবে
টেকনোলজি নির্ভর হয়ে যায়, যেখানে ম্যানুয়াল যাতে ট্রান্সপারেন্ট থাকে এবং ম্যানুয়াল ইন্টারভেনশন যাতে না থাকে। দুনিয়ার ব্যাংকগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে যদি এগিয়ে যাওয়ার জন্য আরও নির্দেশনা বাস্তবায়ন করা যায়, তাহলে দেখা যাবে দেশ থেকে ব্যাংকিংয়ের যে অনিয়মগুলো ঘটছে সেগুলো অনেকাংশে পরিপূর্ণ মাত্রায় স্বচ্ছতা চলে আসবে এবং জবাবদিহিতা চলে আসবে। সেটি খুব চমৎকার করে বললেন। কিন্তু এই জায়গাতে যে আলোচনাটি এখন আছে, নিশ্চয়ই এই প্রশ্নের মুখোমুখি আপনাকেও হতে হয় বিভিন্ন সময়, যে স্মার্ট ব্যাংকিং এর এই প্রসঙ্গগুলো নিয়ে ব্যাংকগুলোর মধ্যে একটা কম্পিটিশনও আছে, সেটা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কিন্তু প্রশ্ন হলো কে কত দ্রুত সময়ের মধ্যে গুণগত সেবা দিতে পারবে, সেই প্রশ্নে কম্পিটিশন থাকুক। কিন্তু একেবারে কখনো কখনো যে আনহেলদি যে কম্পিটিশনের প্রসঙ্গগুলো আসে, স্মার্ট ব্যাংকিং এর প্রসঙ্গ অথবা আধুনিক ব্যাংকিং এর প্রবণতাগুলোকে উপস্থাপন করে, এগুলো কি আমার ব্যাংকিং ব্যবস্থার বা এই সিস্টেমকে আরো বেশি শক্তিশালী করার প্রশ্নে কোনো বাধা সৃষ্টি করছে কিনা? বর্তমানে যে ব্যাংকিং এর ক্ষেত্রে একটু সংস্কার কাজ হয়েছে, আপনি জানেন দুর্বল ব্যাংকগুলোতে নতুন করে বোর্ড বসানো হয়েছে, পূর্বতন বোর্ড সেগুলো বাতিল করা হয়েছে। খুব শীঘ্রই বেশ কয়েকটা ব্যাংক, দুর্বল ব্যাংক, তাদেরকে একত্রীকরণ করা হচ্ছে, মার্জ করা হচ্ছে। এগুলো যদি হয়ে যায় এবং প্রপারলি যদি ফাংশনিং হয়, তাহলে আগামী দিনে আমি মনে করি যে কম্পিটিশনের যে একটা অনিয়ম চলছে কম্পিটিশনের ক্ষেত্রে, অসম কম্পিটিশন চলছে, সেটাও ধীরে ধীরে কমে আসবে। আমাদের যে ব্যাংকের সংখ্যা সেটা একটু বেশি হয়েছে, এ কথা বলতে দ্বিধা নেই। এটাকে যদি কমিয়ে আনা যায় এবং এটাকে যদি আরও রেগুলেটেড করা যায়, এই ব্যাংক যেগুলো থাকবে সেগুলো যদি নীতি মাফিক পরিচালনা করা যায় এবং সেগুলো যদি রেগুলেটরি অথরিটি যথাযথভাবে ইন্সপেকশনের আওতায় আনতে পারেন এবং ইন্সপেকশনের ক্ষেত্রেও যদি স্বচ্ছতা প্রতিষ্ঠা করা যায়, আই এম শিওর মানে এই প্রতিবন্ধকতা বা দুর্বলতাগুলো থাকবে না, বরং সেটি করতে পারলে এটা আরো অনেক শক্তিশালী হবে। শুধু ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালী হবে তা নয়, এদেশের ব্যবসা বাণিজ্য অনেক গতিশীল হবে এবং জাতীয় অর্থনীতি সমৃদ্ধশালী হবে এবং আমরা দেশ হিসাবে একটা অধিকতর উন্নততর দেশের দিকে। মানে এই জায়গাতে শেষে যে প্রসঙ্গটি উল্লেখ করলেন, এটি আমি একটি প্রশ্ন আকারে আপনার কাছে রেখে বিরতিতে যাচ্ছি, যে আসলে স্মার্ট ব্যাংকিং এর মধ্য দিয়ে একটি দেশের বা সমাজের অর্থনীতি কিভাবে শক্তিশালী হতে পারে, কিংবা একটি পরিবারের অর্থনীতিও বা কিভাবে শক্তিশালী হতে পারে। দেশের যে আমাদের স্থানীয় শিল্পের বিকাশের প্রসঙ্গ নিয়ে আমার ব্যাংকিং ব্যবস্থার যে উদ্যোগ কিংবা যে ভাবনাগুলো রয়েছে, এই প্রসঙ্গগুলোকে আপনার কাছে প্রশ্ন আকারে রেখে গেলাম। আমরা বিরতি থেকে ফিরে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। আরও একটি বিরতি শেষে ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। স্মার্ট ব্যাংকিং ধারণা প্রক্রিয়া এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। সম্মানিত আলোচক হিসাবে আছেন মোহাম্মদ মহসিন মিয়া। স্যার, যে প্রশ্নটি রেখে যাও আপনার কাছে, যে স্মার্ট ব্যাংকিং সেটি সমাজের অর্থনীতি কিংবা দেশ বা একটা পরিবারের অর্থনীতিকে কিভাবে সমৃদ্ধ করতে পারে, আরও বেশি শক্তিশালী করতে পারে, বা অর্থের পরিমাণ বাড়াতে পারে, বা আর্থিক যে সংকট থাকে সেটাকে পূর্ণ করতে পারে, এই প্রশ্নে শুনতে চাই আপনার মূল্যবান মতামত। স্মার্ট ব্যাংকিংয়ের অন্যতম প্রধানতম কাজ, বিশেষ করে আমি যা মনে করি, তা হচ্ছে নতুন গ্রাহক সৃষ্টি করা। অর্থাৎ নতুন একজন গ্রাহক আসবেন, তাকে কিভাবে সেবা দিতে পারে, সেটা হবে স্মার্ট ব্যাংকিংয়ের প্রধান কাজ। প্রসঙ্গক্রমে জনাব লতিফুর রহমান সাহেব, বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ ব্যবসায়ী, তার স্টার্টিংয়ের গল্পটা বলতে পারি। তিনি মুশফিকুস সালেহিন সাহেবের কাছে গিয়েছিলেন ব্যাংকিং ফাইন্যান্সের জন্য। তো উনি বললেন এলসি করবেন, কিন্তু ওনার কাছে কোনো টাকা নেই। মুশফিক সালেহিন সাহেব বিখ্যাত ব্যাংকার, প্রখ্যাত ব্যাংকার, তিনি বললেন যে তুমি 50% মার্জিন দাও। বললো আমি তো ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি, 50% কেন, আমার টাকা দেওয়ার কোনো সাধ্য নেই, চলে আসতেছে। তারপর ডাকলেন, এই ইয়াং ম্যান আসো শোনো। আবার ফিরে গিয়ে বসলেন, একটা কাজ করো, তুমি 10% মার্জিন দাও। তিনি বললেন 10% কেন, আমার কাছে কোনো টাকাই নেই, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আপনার কাছে এত অনুরোধ করতে আমি আসতাম না। আমাকে এলসি খুলতে দিন, মালামাল আসবে, বিক্রি করব, তারপর টাকা আমি পে করবো। উনি বললেন ওকে ইয়াং ম্যান, 0% মার্জিনে তোমার এলসি হবে। অর্থাৎ সেদিন যদি 0%-এ এলসি না খুলতেন মুশফিক সালেহিন সাহেব, তাহলে আমরা লতিফুর রহমান সাহেব পেতাম না। তার এত বড় প্রতিষ্ঠান, যার মাধ্যমে হাজার হাজার শ্রমিক কর্মচারী এবং কর্মসংস্থানের সুযোগ হয়েছে, এবং জাতীয় অর্থনীতিতে যিনি বিরাট অবদান রেখেছেন, এটা সম্ভব হতো না। তাই আমি বিশ্বাস করি স্মার্ট ব্যাংকিংয়ের অন্যতম প্রধান কাজ হচ্ছে নতুন গ্রাহক
নতুন ব্যবসা এবং সম্ভাব্য সেই ব্যবসা কিভাবে পরিচালনা করবে সেই ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে ট্রেনিং দিয়ে গড়ে তোলা, এটাও একটা স্মার্ট ব্যাংকিং। যে ঝুঁকিটা সম্ভাবনাময় ঝুঁকি, সেই ঝুঁকি গ্রহণ করা। ইয়েস, সেই ঝুঁকি গ্রহণ করা, সেই ঝুঁকি সম্পর্কে আগে তাকে ধারণা দেওয়া এবং সেই ঝুঁকি হতে কিভাবে মিনিমাম স্ট্রেস তার মধ্যে থাকবে এবং মিনিমাম ক্ষতি হবে, হ্যাঁ, সেটা তাকে জানিয়ে দিয়ে কিভাবে তার ব্যবসা প্রতিষ্ঠানকে সে এগিয়ে নিয়ে যাবে এবং লভ্যাংশের দিকে যাবে এবং ওই টাকা ব্যাংকে রিপেমেন্ট করবে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে, এই জিনিসটি ধারণা দেওয়া ব্যাংকিং এর। এবং এর মধ্যে দিয়ে তো আসলে আমরা যে কনসেপ্টটা নিয়ে এখন সারা বৈশ্বিকভাবে কাজ করা হচ্ছে যে আসলে ফ্যামিলি ইকোনমি কিভাবে ডেভেলপ করা যায়, এর মধ্যে দিয়ে তো ফ্যামিলি ইকোনমিও শক্তিশালী হবে এবং প্রতিটি পরিবারই আর্থিকভাবে শক্তিশালী হবে, একটা মর্যাদাজনক একটা অবস্থানে থাকবে। এই জায়গাতে আপনি মনে করেন যে প্রাইভেট বা সরকারি ব্যাংকগুলো তো নানা ধরনের কার্যক্রম নিয়েছে, কার্যক্রমগুলোর মধ্যে বা তার যে সার্ভিসের মধ্যে বৈচিত্র্যতাও আছে, কিন্তু সেই প্রশ্নে আরও বেশি যদি গ্রাহককে আকৃষ্ট করতে চায়, গ্রাহক অনেক সুবিধা পেতে চায়, কে কত সুবিধা দিচ্ছে সেই প্রসঙ্গগুলো তার চিন্তায় থাকে, সেবার মানের বিষয়টি সে ভাবে, এই জায়গাতে ব্যাংকগুলোর যদি নিজস্ব নীতিমালায় যদি পরিবর্তন আনার কিছু কথাও কিন্তু বিভিন্ন সময় গ্রাহক অথবা আপনাদের মতো যারা বিশেষজ্ঞ আছেন আপনারা বলে থাকেন, মোটা দাগে যদি শুনতে চাই যে কি ধরনের পরিবর্তনগুলো একটি ব্যাংক তার গ্রাহক সেবা বাড়ানোর প্রশ্নে নিজেরাই করা উচিত বা নিজেরাই করতে পারে। তাইলে আমি দুটো প্রসঙ্গের কথাই বলবো। ব্যাংকে হতে হবে টেকনোলজি বেসড এন্ড নলেজ বেসড। ব্যাংকার তার জানতে হবে, একজন এলসি খুলতে এলো, একটা প্রোডাক্টের ভ্যালু ধরলো, ইম্পোর্ট ভ্যালু নিরূপণ করলো $1000 পার মেট্রিক টন। জি, ব্যাংকারকে যদি বলে যে আমি এটার রিয়েল প্রাইস জানি না, হ্যাঁ, এলসিটা খুলে দিলাম, হবে না। ইন্টারন্যাশনালি এটার মার্কেট ভ্যালু কত এবং যে দেশ থেকে তিনি আনতেছেন সেই দেশে কম্পিটিটিভ প্রাইস কত এবং দেশে আনবার পরে এটার ভ্যালুয়েশন কত দাঁড়াবে এবং সেটা মার্কেটেবল হবে কিনা, এই সামগ্রিক তথ্য কিন্তু ব্যাংকারকে জানতে হবে। ফলে একজন ব্যাংক হবে টেকনোলজি বেসড আর ব্যাংকার হতে হবে নলেজ বেসড। এটা যদি হয়, এবং বর্তমানে আমরা বিশ্বাস করি যে অবস্থায় আছি, রাজনৈতিক স্থিতিশীলতা যদি এসে যায় এবং কর্তৃপক্ষ যদি মনে করে যে আমরা ডিজিটাল ব্যাংকিং চালু করব, সেই ব্যাংকিং চালু করলে আমরা হেড অফিস একটা থাকবে এবং তার ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট বা কিওস্ক এটা গ্রাম পর্যন্ত থাকবে। গ্রামের প্রতিটি লোক যারা এন্টারপ্রেনার হওয়ার মতো তাদের সংস্পর্শে যদি আসে, তাদেরকে যদি গ্রাহক করা যায় এবং ফুললি টেকনোলজি বেস, তার আবেদনটা নিয়ে চট করে সে তার কম্পিউটারে এটা পোস্টিং দেবে, সাথে সাথে যারা স্যাংশন করে তাদের কাছে চলে আসবে, তারা ইভ্যালুয়েট করবে, স্যাংশন লেটারও টেকনোলজিক্যালি কয়েকটা ক্লিকে কাজ হবে, কয়েকটা ক্লিকে কাজ হবে। আমরা অল ইনফরমেশন, সে তার মালামাল আসলো কিনা, মালামাল বিক্রি করতে পারলো কিনা, সেখান থেকে রিটার্নটা আসলো কিনা, ঠিক সময়ে সে মানে রিপেমেন্ট করলো কিনা, স্ক্রিনিং থাকবে, যথাযথ স্ক্রিনিং থাকবে। আমরা স্যার একেবারে শেষের দিকে, তবে শেষ করার আগে আপনার মতো একজন বিজ্ঞজন পেয়েছি, আপনার কাছ থেকে দুইটি স্টেক হোল্ডার বা অংশ সম্পর্কে ছোট্ট করে দুই এক লাইনে মন্তব্য শুনবো। একটি হচ্ছে স্মার্ট ব্যাংকিং সম্পর্কে, যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো যাতে যথাযথভাবে স্মার্ট ব্যাংকিং প্রক্রিয়াটি চালু করতে পারে বা করে, তাদের উদ্দেশ্যে ছোট্ট করে কি বলবেন? প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে তো অনেকগুলো সিক হয়ে পড়েছে, এখন গভর্নমেন্ট সেগুলোকে চেষ্টা করছেন করে ফেলার জন্য, মার্জ করানোর জন্য। তো সেগুলো যদি হয়ে যায়, সংখ্যা যদি কমে আসে এবং এরা যদি লভ্যাংশে থাকে, কারণ অনেকগুলো ব্যাংক এখন লসে চলছে, যদি লভ্যাংশে চলে তারাও ফেজ আউট ব্যানারে কীভাবে এগিয়ে যাবে, তার কাছ থেকে রেগুলেটরি অথরিটি প্রোগ্রাম চাইতে পারে যে এতদিনের মধ্যে তোমরা করবে, একটা গভর্নেন্সের মধ্যে নিয়ে আসে। এবার গ্রাহকের উদ্দেশ্যে কি বলবেন? যে গ্রাহকের উদ্দেশ্যে কি বলবেন? গ্রাহকদের উদ্দেশ্যে যারা ব্যবসা করছেন তাদের মধ্যে তো অনেক রকম গ্রাহক, যারা নলেজ বেসড আছেন তারা তো বটেই, যারা নলেজ বেসড নয় তাদেরকে নিয়ে কিন্তু ওই ব্যাংকগুলো যে নতুন প্রোডাক্ট নেবে সেগুলো তাদেরকে ওরিয়েন্ট করতে হবে, তাদেরকে রীতিমতো ক্লাস নিতে হবে, বুঝাতে হবে এবং তাদের সমস্যাগুলো জেনে তার যে ম্যানেজার, সে ম্যানেজার তাকে গাইড করতে হবে। হ্যাঁ, যদি এভাবে করা যায় তাহলে আমরা, তবে এর সুফলটা চারদিকে ছড়িয়ে পড়বে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মহসিন মিয়া স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আমাদের যারা দর্শক, সম্মানিত দর্শক, তাদেরকেও ধন্যবাদ। জি,
প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আগামী সপ্তাহে একই সময় আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।